নমস্কার। আজকের যে থাম্বনেল আছে সেটা দেখে আপনারা হয়তো অনেকেই মনে মনে হাসবেন যে পাকিস্তান কি নতুন করে ভাঙতে যাচ্ছে। এবার আমি যদি বলি হ্যাঁ, ভাঙতে যাচ্ছে, তার কতগুলো সিমটম আছে। সিমটম কিরকম, সেটা হচ্ছে যখন কোনো রাষ্ট্র ভাঙে তখন সেখানে একজন নতুন লিডারের নেতৃত্বের সৃষ্টি করা হয়। উদাহরণ দিয়ে বলতে পারি, যখন ভারতবর্ষ ভাঙে তখন এখন যেটা ভারতবর্ষ 1947 সালে যখন দেশ ভাগ হয় তখন পাকিস্তানের পক্ষে বা একটা সুনির্দিষ্ট সম্প্রদায়ের পক্ষে একজন রাজনৈতিক নেতাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল বা দাঁড় হয়ে গেছিল, তার নাম মোহাম্মদ আলী জিন্নাহ। আবার ঠিক পাকিস্তান যখন ভাগ হয় তখন আরেকজন নেতৃত্ব দাঁড়িয়ে গেছিল, তার নাম শেখ মুজিবুর রহমান। এখন প্রশ্ন আসতে পারে যে এক কেউ দাঁড়িয়ে গেছিল আর কাউকে দাঁড় করানো হয়েছিল, দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। কাকে কে দাঁড়িয়ে যায়? যে তার নিজের জীবনের থেকে সংঘর্ষ করে ওঠে। আর কাকে দাঁড় করানো হয়? যাকে পেছন থেকে ধাক্কা দিয়ে তুলে দেওয়া হয়। যেমন ইউনুস। ইউনুসকে এই নোবেল পিস কমিটি, আমেরিকার ডিপ স্টেট, এরা সবাই মিলে পেছন থেকে প্রায় গুঁতো মেরে দাঁড় করাচ্ছে। সেখানে কিন্তু কোনো বাংলাদেশে কিন্তু কোনো নেতৃত্ব উঠে এসে যে বাংলাদেশের কোনো একটা শ্রেণীর ওপরে অত্যাচার হচ্ছে বা কোনো একটি এলাকার বা নতুন ভাষাভাষীর মানুষের উপর অত্যাচার হচ্ছে, সেরকম কিন্তু কিছু হয়নি। তো ঠিক সেই জায়গাটাতেই একটা প্রশ্ন এসছে, যেই বিষয়টা আস্তে আস্তে দানা বাঁধছে বিগত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ ধরে। তার মধ্যে একটা আমি বলতে পারি, সেটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট যখন ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করলেন, তারপরের থেকে তিনি এই ট্যারিফ 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 করে এগুলো করলেন। কিন্তু তারপরেই ওনার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের, অর্থাৎ আমেরিকার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটা মতবিরোধ তৈরি হলো। এখন স্বাভাবিকভাবে যারা এতদিন একসঙ্গে ছিল তারাই হঠাৎ করে একে অপরের বিরোধী হয়ে উঠল। তো তখন কাউন্টার চাল হিসাবে বিবিসি, পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংবাদ সংস্থা, সে পৃথিবীর 100 জন ক্ষমতাশালী মহিলার তালিকা তৈরি করলেন। তাতে অদ্ভুত অদ্ভুত ভাবে না, খুব স্বাভাবিক, এটাই স্বাভাবিক, একটি নাম উঠে আসে। তার নাম হচ্ছে মেহরান বালোচ। এই মেহরান বালোচ, তিনি বালুচিস্তানের যে ওপর যে পাকিস্তানের যে অত্যাচার, প্রাদেশিক অর্থাৎ এই পাকিস্তানের পাঞ্জাবি সেনাদের যে অত্যাচার, তার বিরুদ্ধে এই মেহরান বালোচ দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছিল। কিন্তু এর মাঝখানেই ইউরোপের সঙ্গে সম্পর্ক আরো খারাপ হতে থাকে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এটার পেছনে কারণটা কি। কারণটা হচ্ছে আমেরিকার চিন্তা, যেটা আমেরিকার চিন্তা হচ্ছে পাকিস্তান পাকিস্তানের জায়গাতেই থাকবে, খালি চায়নাকে কোনো রকম সাপোর্ট দেবে না। পাকিস্তানের পক্ষে তো সেটা করা সম্ভব নয়। পাকিস্তান তো চায়নার কাছ থেকেও টাকা নিয়েছে। পাকিস্তানের তো একমাত্র এজেন্ডা হচ্ছে ভারতবর্ষ। কিন্তু আবার ট্রাম্পের সমস্যা আছে, ভারত বিরোধিতা করতে গেলে পরে ওখানে ভারতীয়রা অনেকটা জায়গা নিয়ে আছে।
ভারতের সঙ্গে তার ব্যবসাও করতে হবে, আর চীন আর ভারত একসঙ্গে দুজনকে খেপাতে পারবে না। সুতরাং এইটা হচ্ছে ট্রাম্পের বাধ্যবাধকতা। আর ইউরোপের বাধ্যবাধকতা, ইউরোপের বাধ্যবাধকতা হচ্ছে বিগত ইউক্রেন যুদ্ধের সময় ভারতবর্ষ তাদের তেলটা অন্তত পক্ষে সাপ্লাই দিয়ে গেছে, কিন্তু এখন যা কঠিন অবস্থা তাতে তো তাদের অনেক কিছুই ভারতবর্ষ থেকে আমদানি রফতানি করতে হবে। সমস্যাটা তো এই জায়গাটাতে। তো তখন এই ইউরোপীয় ইউনিয়নের একটি দেশ সুইডেন, যারা এই নোবেল প্রাইজ দেয়, সেই নোবেল প্রাইজের একটি প্রাইজ হচ্ছে শান্তি, নোবেল শান্তি পুরস্কার। অর্থাৎ যে নোবেল শান্তি পুরস্কার অর্থনীতিবিদ ইউনুসকে দিয়েছিল, ইউনুসের জীবনে কি কোনো গণ আন্দোলন ছিল? না, ছিল না। বাইডেন বলেছিল তাই তারা দিয়েছিল, পরিষ্কার। তাহলে এবার ট্রাম্পকে খাটো করতে হবে। যুদ্ধটা কিন্তু বিটুইন হচ্ছে ইউরোপ অ্যান্ড আমেরিকা। তাহলে ট্রাম্পকে খাটো করতে হবে কাকে দিয়ে? না ভারতকে দিয়ে বা পাকিস্তানকে আটকে দিয়ে। বোঝা গেল? এবার সেখানে যদি কাউকে দিতে হয় তাহলে একটা লোক খুঁজে বার করতে হবে। সেই লোকটিকে আমি মেহরং বালোচ সম্পর্কে আমি নিশ্চিন্ত হয়ে বলতে পারি যে তিনি অবশ্যই এটার যোগ্য। কেন? তার কারণটাও বলে দিচ্ছি। মেহরং বালোচ সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা না করে নিলে বিষয়টা পরিষ্কার হবে। বালুচিস্তানের বাসিন্দা। মেহরং বালোচের বাবাকে পাকিস্তান আর্মি ধরে নিয়ে গিয়েছিল এবং 2 বছর পরে অনেক আন্দোলন অনশন ইত্যাদি করার পরে তার বাবার লাশটাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। সেটা কিন্তু মেহরং বালোচের একার বিষয় ছিল না। বালুচিস্তানে প্রচুর পুরুষ মানুষকে তুলে নেওয়া হয়েছে, যেরকম করে পাকিস্তান 71 সালে বাংলাদেশে এই কাজটা করেছিল। মানুষ খেপে গেছিল। বালুচিস্তানের যারা নারীরা আছে, পরিবাররা আছে, তারা বলছে যে আমাদের জীবিত দিতে হবে না, কোথায় মৃত হয়েছে তার কবরটা সেইটুকু দেখিয়ে দিলেও আমরা মানসিকভাবে শান্তি পেতে পারি। মানে অর্থাৎ একজন বিধবা তিনি যদি এটা কনফার্ম না হন যে তার স্বামী মারা গেছে, তাহলে তিনি বৈধব্যটা পালন করবেন কিভাবে? প্রশ্নটা এইখানে। তো সেই জায়গাটাকে তার বাবার এই হত্যার পরের থেকে তিনি নিজে ব্যক্তিগতভাবে ডাক্তার এবং তিনি সেই প্রফেশনকে ছেড়ে দিয়ে বালুচিস্তানের মানুষের মুক্তির কল্যাণে তিনি আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি কোনো ভুঁইফোর নেতা না, তিনি মাটি থেকে উঠে এসছেন। শেখ মুজিবুর রহমানের মতো মাটি থেকে উঠে এসছেন, সেই মাটি থেকে উঠে এসছেন। 1, 2, আজকে কেন এই প্রশ্নটা করলাম? যে কোনো একটা রাষ্ট্র তৈরি করতে গেলে বাংলাদেশ তৈরি হওয়ার আগে বাংলাদেশের নেতা তৈরি হয়ে গেছিল, পাকিস্তান তৈরি হওয়ার আগে পাকিস্তানের নেতা তৈরি হয়ে গেছিল। ঠিক একইভাবে বালুচিস্তান তৈরি হওয়ার আগে বালুচিস্তানের নেতা তৈরি হয়ে গেছে, নেতৃত্ব তৈরি হয়ে গেছে। আর নেতৃত্ব তৈরির প্রথম শর্ত তার বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা। ভারতবর্ষের থেকে বালুচিস্তানের এই স্বাধীনতাকামী আন্দোলনের সঙ্গে আমাদের নৈতিক সমর্থন আছে, মানবিকতার স্বার্থে আছে। পাকিস্তানকে ভাঙবো সেই উদ্দেশ্যে নয়, মানবিকতার স্বার্থে আছে। সুতরাং নেতা তৈরি হয়ে গেছে, পতাকা তৈরি হয়ে গেছে, শুধু সংবিধানটা তৈরি বাকি আছে, তাহলে একটা রাষ্ট্র তৈরি হয়। আর বালুচিস্তানে এই মুহূর্তে পাকিস্তান সেনা টিকে থাকার মতো ন্যূনতম জায়গাটুকুও নেই। তো এর থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া যায় যে সেই দিন কিন্তু আর খুব একটা দূরে নেই যে পাকিস্তান পুনরায় ভাঙতে যাচ্ছে এবং অনেক ছোট একটি রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। ইনফ্যাক্ট হয়তো এর কিছুদিন পরে সিন্ধু দেশের বিষয়টাও শুরু হবে।
তো সুতরাং এটা নিশ্চয়ই মানে নিশ্চিত করে বলা যায় পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ আবার আসবে। যদি ভালো লাগে, বিশ্লেষণগুলো যদি ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে সাবস্ক্রাইব করানোর জন্য অনুরোধ করবেন। নমস্কার, ভালো থাকবেন।